থিক নাট হান নামটা শুনলেই কেমন একটা শান্তির অনুভূতি হয়, তাই না? সারা বিশ্ব তাকে চেনে তার শান্তির শিক্ষার জন্য। কিন্তু তার জীবনের গল্পটা সেটা তৈরি হয়েছিল ভয়ঙ্কর যুদ্ধের আগুনে। চলুন আজকের এই আলোচনায় আমরা তার সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাই। ভাবা যায় এই কথাটা কে বলছেন? স্বয়ং মার্টিন লুথার কিং জুনিয়র, মানে শান্তির জন্য যিনি নিজেই একজন কিংবদন্তি। 1967 সালে তিনি এই কথা বলেছিলেন। এর থেকেই বোঝা যায় থিক নাট হান কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, যিনি শান্তির জন্য এতটা নিবেদিত, মার্টিন লুথার কিং জুনিয়রের মতো মানুষ যার প্রশংসা করছেন, তাকে কেন প্রায় 40টা বছর নিজের দেশ থেকেই নির্বাসিত থাকতে হলো? কি এমন হয়েছিল যে শান্তির কথা বলার জন্য এত বড় একটা শাস্তি পেতে হলো? চলুন এর উত্তর খুঁজতে আমাদের একটু পিছন থেকে ঘুরে আসতে হবে। হ্যাঁ, তার গল্পের শুরুটা হয়েছিল আক্ষরিক অর্থেই এক আগুনের সমুদ্রে। সেই যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামের ভয়াবহ সংঘাতের মধ্যেই কিন্তু তার আধ্যাত্মিক পথটা তৈরি হচ্ছিল। তার জন্ম 1926 সালে। আসল নাম ছিল নুয়েন জুয়ানবাও। মাত্র 16 বছর বয়সে তিনি সন্ন্যাসী হন। আর সময়টা দেখুন, ঠিক তখনই তার দেশ ভিয়েতনাম কয়েক দশক ধরে চলা এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে। মানে তার বেড়ে ওঠার পুরো সময়টাই ছিল চরম অশান্তির মধ্যে। আর এই পরিবেশটাই কিন্তু একজন তরুণ সন্ন্যাসী হিসাবে তার চিন্তাভাবনাকে, তার দর্শনকে একদম গোড়া থেকে গড়ে দিয়েছিল। তো এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই তিনি একটা নতুন ধারণার জন্ম দিলেন, যার নাম দিলেন সংযুক্ত বৌদ্ধ ধর্ম বা এঙ্গেজড বুদ্ধিজম। তার বই ভিয়েতনাম লোটাস ইন আ সি অফ ফায়ার এ তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেন। ব্যাপারটা কি? সহজ ভাষায় বললে তার কাছে ধ্যান করা আর মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া এই দুটো আলাদা কিছু ছিল না। তিনি মনে করতেন আসল আধ্যাত্মিকতা মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং চোখ খুলে সমাজের কষ্টগুলো দেখা এবং তার জন্য কিছু করা। আর এটা শুধু কথার কথা ছিল না, তিনি কিন্তু মাঠে নেমে কাজটা করে দেখিয়েছেন। যেমন ধরুন, তিনি সহপ্রতিষ্ঠা করেন স্কুল অফ ইউথ ফর সোশ্যাল সার্ভিস। এটা ছিল 10,000 শান্তিকর্মীর একটা নিরপেক্ষ দল। ভাবুন একবার, গ্রামের পর গ্রামে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছেন। অর্ডার অফ ইন্টারবিং নামে একটা কমিউনিটি গড়ে তুলেছেন, যারা মননশীল সেবার জন্য নিজেদের উৎসর্গ করেছিল। সবচেয়ে বড় কথা, তিনি কোনো রাজনৈতিক পক্ষে যাননি, শুধু শান্তির পক্ষে কথা বলেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? যে কাজগুলো তিনি শান্তির জন্য করছিলেন, সেই কাজগুলোই শেষ পর্যন্ত তার নির্বাসনের কারণ হয়ে দাঁড়ালো। ক্ষমতার কাছে সত্যি কথা বলার যে একটা চড়া মূল্য দিতে হয়, সেটাই যেন তার জীবনের সবচেয়ে বড় আর কষ্টের অধ্যায় হয়ে উঠল। ঘটনাগুলো না খুব দ্রুত ঘটতে শুরু করে। 1966 সালে তিনি আমেরিকায় যান, একটাই উদ্দেশ্য, যুদ্ধের অবসান চাওয়া। সেখানেই তার সাথে মার্টিন লুথার কিং জুনিয়রের দেখা হয়। তিনি কিংকে অনুরোধ করেন ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার জন্য। এরপরে 1967 সালে কিং তার বিখ্যাত বিয়ন্ড ভিয়েতনাম ভাষণ দেন আর থিক নাট হানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও করেন। কিন্তু ঠিক এরপরেই, সেই বছরেই দক্ষিণ ভিয়েতনামের সরকার তার নিজের দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করে। এটাকে কি বলবেন? ট্র্যাজেডি ছাড়া আর কিছুই না। তার শান্তির ডাককে দুই পক্ষই বিশ্বাসঘাতকতা হিসেবে দেখল। ভাবুন, প্রথমে দক্ষিণ ভিয়েতনাম সরকার তাকে নির্বাসিত করলো, আর পরে যখন উত্তর ভিয়েতনাম জয়ী হলো, তারাও তাকে ফিরতে দিল না। মানে তার নিরপেক্ষতাই তার জন্য কাল হলো। দুই পক্ষই তাকে শত্রু ভাবতে শুরু করেছিল। 39 বছর, এটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে একটা মানুষের প্রায় পুরোটা জীবন। নিজের দেশে ফেরার জন্য অপেক্ষা, নিজের মাটির জন্য আকুতি। জীবনের প্রায় পুরোটা সময়ে তাকে কাটাতে হয়েছে নিজের জন্মভূমিতে পা রাখার অধিকার ছাড়া। একবার ভাবুন তো ব্যাপারটা। কিন্তু থিক নাট হান তো ভেঙে পড়ার মানুষ ছিলেন না। তিনি তার এই ব্যক্তিগত ট্র্যাজেডি, এই নির্বাসনকে একটা বিশ্বজোড়া আন্দোলনে পরিণত করলেন। নির্বাসন তাকে থামাতে তো পারেনি, বরং তার শান্তির বার্তাটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে 1982 সালে তিনি প্রতিষ্ঠা করলেন প্লাম ভিলেজ। দেখতে দেখতে এটাই পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ হয়ে উঠল। আর এটা শুধু তার একটা নতুন বাড়ি ছিল না, এটা হয়ে উঠেছিল সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার মানুষের জন্য একটা শান্তির ঠিকানা, একটা আশ্রয়। তার বিশ্বব্যাপী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই প্লাম ভিলেজ। তার শিক্ষার একদম কেন্দ্রে ছিল একটা গভীর দর্শন, যাকে তিনি বলতেন আন্তঃসত্ত্বা বা এন্টারবিং। এর মানে কি? মানে হলো এই মহাবিশ্বের সবকিছু একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। তিনি খুব সুন্দর একটা উদাহরণ দিতেন। বলতেন, এই যে এক টুকরো কাগজ, এর মধ্যে শুধু কাগজ নেই, এর মধ্যে আছে মেঘ,
আছে বৃষ্টি, আছে জঙ্গল, আছে সূর্য, কারণ এগুলো ছাড়া তো কাগজটা তৈরি হতে পারতো না। এই সহজ ভাবনাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোনো কিছুই একা নয়, আমরা সবাই একে অপরের সাথে জুড়ে আছি। আর এই গভীর দর্শনটাকে তিনি দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য কিছু সহজ পথ বাতলে দিয়েছিলেন। এগুলোকে বলা হয় 5টি সচেতনতার প্রশিক্ষণ। যেমন শুধু প্রাণী হত্যা করো না বলে তিনি শিখিয়েছেন কিভাবে জীবনের সুরক্ষার জন্য সহানুভূতি বাড়ানো যায়, বা ধরুন শুধু চুরি করো না বলে তিনি শিখিয়েছেন সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়তে কিভাবে উদারতার অনুশীলন করা যায়। মানে তিনি প্রাচীন নীতিগুলোকে আজকের দিনের জন্য অনেক বেশি ইতিবাচক আর কার্যকরী করে তুলেছিলেন। তার প্রভাব যে কতটা ছড়িয়ে পড়েছিল সেটাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। 130টারও বেশি বই লিখেছেন, 5 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে, আর 40টারও বেশি ভাষায় তার লেখা অনুবাদ হয়েছে। বিশাল ব্যাপার। তার লেখার মাধ্যমেই কিন্তু পশ্চিমে তিনি সচেতনতার জনক বা ফাদার অফ মাইন্ডফুলনেস হিসাবে পরিচিতি পান। জীবনের বৃত্তটা এবার সম্পূর্ণ হওয়ার পথে। তার গল্পের শেষ অধ্যায়, চূড়ান্ত প্রত্যাবর্তন এবং তিনি যা কিছু রেখে গেছেন তার কথা। অবশেষে 2018 সালে দীর্ঘ 39 বছর পর থিক নাথ হান তার নিজের দেশে ফিরে আসেন। তিনি তার জীবনের শেষ দিনগুলো কাটানোর জন্য ফিরে যান সেই তুহিউ মন্দিরে, যেখানে তিনি কিশোর বয়সে প্রথম সন্ন্যাস জীবন শুরু করেছিলেন। যেখান থেকে শুরু সেখানেই শেষ, তার জীবনের বৃত্তটা যেন পূর্ণতা পেল। মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের জন্য শেষ যে নির্দেশনাটা দিয়ে গিয়েছিলেন সেটাই ছিল হয়তো তার সবচেয়ে বড় শিক্ষা। অনুসারীরা চেয়েছিল তার চিতাভস্মের ওপর একটা স্মৃতিস্তম্ভ বানাতে, যেখানে লেখা থাকবে, এখানে আমার প্রিয় গুরু শায়িত আছেন। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন, সেখানে লিখতে আমি এখানে নেই। এরপর আরেকটা ফলকে লিখতে বললেন, আমি বাইরেও নেই। তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? শেষ ফলকে তিনি তার উত্তর দিয়ে গেছেন, আমাকে তোমার শ্বাস প্রশ্বাস এবং হাঁটার ভঙ্গিতে খুঁজে পাওয়া যেতে পারে। মানে তিনি কোনো ইট পাথরের স্মৃতিতে বাধা পড়তে চাননি। তিনি চেয়েছিলেন তার শিক্ষা মানুষের জীবনের প্রতিটা মুহূর্তে বেঁচে থাকুক। তার নিজের মুখেই শোনা যাক তার দর্শনটা। তিনি বলতেন, এই শরীর আমি নই, আমি এই শরীরের দ্বারা সীমাবদ্ধ নই, আমি সীমাহীন জীবন। আমি কখনো জন্মাইনি এবং আমি কখনো মরিনি। কি গভীর কথা! তার কাছে মৃত্যু মানে আসলে শেষ হয়ে যাওয়া নয়, এটা শুধু রূপ বদলানো। ঠিক যেমন একটা মেঘ, সে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আবার বাষ্প হয়ে আকাশে ফিরে যায়। মেঘটা মরে না, শুধু তার রূপটা বদলে যায়। তো থিক ন্যাথ হানের জীবন আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই সংঘাত আর ডিস্ট্র্যাকশনে ভরা পৃথিবীতে তার শেখানো সচেতনতার অনুশীলন বা মাইন্ডফুলনেস কিভাবে আমাদের নিজেদের ভেতরে আর আমাদের চারপাশের পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারে, এটা সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? আমাদের আজকের এই অনুসন্ধানে সামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে চাইলে সোশ্যাল মিডিয়াতে নির্বাণার্থীকে খুঁজে নিতে পারেন।